অ্যাসাইনমেন্টের বিজিএসের যে কি বলবো বিজিএস নামক যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে অ্যাসাইনমেন্টগুলো কিন্তু এবার খুব গুছিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে। তুমি খেয়াল করেছো কিনা? আর যারা পরে আসছো সবাইকে আবারও শুভ শুভ সকাল জানাচ্ছি। আশা করি ভালো আছো। ক্যামেরাটা ওপেন করো, আমি বারবার বলছি। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, এমন হতে পারে আমি ইউটিউবে দিয়ে দিতে পারি, কারণ অনেকে দেখতে হতে পারে। আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে যে বিজিএস এর অ্যাসাইনমেন্টের বেলা একটুখানি নজর দিতে হবে, যে একটু বুঝিয়ে বুঝিয়ে দেখো। আমরা আগেই যে করেছি ইতিহাসের উপর ছিল, তাই না? মুজিবনগর সরকার খুবই জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, এবং যা আমাদের ইতিহাস জানতে গেলে অবশ্যই সেখান থেকে জেনে বের হয়ে আসতে হবে। এখন দেখো, আমরা জানি যে আমরা দশম শ্রেণীর জন্য, যারা তোমরা নতুন দশম নিউ 10, তাদের কিন্তু একটা সংক্ষিপ্ত সিলেবাস আছে। সেই অনুযায়ী কিন্তু চতুর্থ অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্ট, যেটা আমরা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে আলোচনা করব, সেটা দেওয়া হয়েছে। এবং সেটাও আমরা জানি যে চতুর্থ সপ্তাহে যদি আমরা বই একটু দেখি, সেখানে আমরা কি দেখতে পাই। চতুর্থ অধ্যায়ে কি আছে? চতুর্থ অধ্যায় নিশ্চয়ই তোমরা বই খুলেছো, যে বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমার আসলে ল্যাপটপটা স্ক্রিন ঠিক করতে দিয়েছি, আমি বলেছিলাম মনে হয়তো আজকালের মধ্যে চলে আসবে, তাহলে একটু ভালো মতো করা যেত। যাই হোক, এখন যেটা আছে সেটা দিয়ে তো কাজ চালাতে হবে। চতুর্থ অধ্যায় আছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এই চ্যাপ্টারটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমরা জানি যে বিজিএসে অনেক কিছুর কম্বিনেশন আছে, যে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, পরিনীতি। সেখানে ভূগোল সাইড থেকে এবারের অ্যাসাইনমেন্টটা করা হয়েছে। সেই হিসেবেই এটা ইম্পর্টেন্ট একটা অ্যাসাইনমেন্ট। ভূগোল সম্পর্কে আমাদের জানতে হবে, না জানলে আমরা পৃথিবী সম্পর্কে, পৃথিবীর ভৌগোলিক অবস্থান, ভূমিরূপ সম্পর্কে জানবো না, এবং জানাটা অসম্পূর্ণ থেকে যায়। একজন মানুষকে জ্ঞানী হতে গেলে কিন্তু সব সাইডে জানতে হয়, কিছু অঙ্ক, কিছু বিজ্ঞান, কিছু সমাজ, কিছু পরিবেশ, হ্যাঁ, কিছু সংস্কৃতি, সব কিছু সম্পর্কে জানাটা প্রয়োজন, তা নাহলে ব্যালেন্সড হয় না। সেই জন্যই আসলে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো এইভাবেই করা হচ্ছে। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, সবাই ক্লাসে কি সবাই আছে? আমি নামগুলো একটু বলছি: প্রিয়ন্তী, সুমাইয়া, সুরাইয়া, বুশরাতুল জান্নাত ফাতেমা, খুশি, রায়হানা, আফসানা, আয়মন, বিশা, সুমাইয়া, রিদি, আরিফা, ফাজানা, সংক্ষিপ্ত নাম বলছি সময় বাঁচানোর জন্য। তারপরে আছে রুহানি, মাহিমা। দেন জয়েনের জন্য অপেক্ষা করছে ইশরাত জাহান খান। ওকে আমি একটু দিয়ে ইয়া ইশরাত জাহান খান। তোমরা কিন্তু যারা নতুন আছো, নতুন ভর্তি তো নাই মনে হয়, তাও আইডি দিয়ে, প্রথম নামটা দিয়ে আইডি দেওয়ার চেষ্টা করবো। অনেকে যে ডাবল নাম থাকে, তোমাদের ক্লাসে অবশ্য কম। ও, আরেকটা কথা, তুমি অ্যাসাইনমেন্টের উপরে একটা জিনিস করবে, সেটা হচ্ছে যখন কভার পেজটা তো নতুন সবাই জানো, এবারে কভার পেজ ইংলিশভাবে আমরা দিয়েছি গ্রুপে। তো সেই কভার পেজে যে আমরা লিখি না অ্যাসাইনমেন্ট 2, আমাদের এটা হবে অ্যাসাইনমেন্ট 2, পাশে কি লিখবে বলো তো আমাকে একজন? পাশে লিখবে সপ্তাহ, কততম সপ্তাহ? পঞ্চম সপ্তাহ, তো লিখবে 5th উইক। ওকে, ব্র্যাকেটে 5th উইক লিখে দিবে। আর অ্যাসাইনমেন্ট ডান দিকে, আমার কাছে অ্যাসাইনমেন্ট অবশ্য এই মুহূর্তে না, আমি সব স্কুলে নিয়ে গেছি। ধরো এই এই একটা শিট এরকম, তুমি ডান দিকেও লিখতে পারো, বাম দিক, যেখানে তোমার সুবিধা। এই কোণাটায় ছোট্ট করে যেটা দিবে সেটা হচ্ছে তোমাদের যেখানে সাইন করো সেখানে একটা সিরিয়াল নাম্বার থাকে না, তোমার মা বাবা যিনি দিয়ে যাচ্ছেন অ্যাসাইনমেন্ট, দেখবে, জিজ্ঞেস করবে, ওনাকে বলতে বলবে, টিচারকে জিজ্ঞেস করতে বলবে যে ম্যাডাম আমার সিরিয়ালটা কত, বা স্যার আমার সিরিয়াল কত। ধরো তোমার কথা বলছি যে রুহানি, ওর সিরিয়াল হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ, আমরা তো একটা সিরিয়াল মেনটেন করি যে 1 2 3। আইডি যেহেতু এখন আছে, রোল নাম্বার যেহেতু নেই, তোমাদের কিন্তু খুঁজে পাওয়া খুব টাফ হচ্ছে, এবং টিচাররা যখন নাম্বারটা দিচ্ছে সেখানে ভীষণ সময় নষ্ট হচ্ছে। সেই জন্য বলছি যে তোমার যে সিরিয়াল নাম্বারটা ছোট্ট করে ওইখানে দিয়ে যাও, 3 নাম্বার রুহানি, আমি চট করে সেখানে ঢুকে মানে খুব অল্প সময়ের মধ্যে নাম্বারটা সেখানে ইনপুট দিয়ে দিতে পারি। এটা আমাদের সময় অনেক বাঁচায়। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, এটা সবাই করবে। সরি,
হ্যাঁ, রোল নাম্বার তো আমাদের নেই, আমাদের সিরিয়ালটা আছে। এ দেখবে যে যেখানে সাইন করো না, সেখানে পাশে 1 2 3, ধরো তোমাদের 23 জন মেয়ে আছে, সাইডে এরকম 1 2 3 এরকম 23 বা 25 পর্যন্ত আছে, সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবে। তোমরা তো জানো নিশ্চয়ই তোমাদের এখন আর রোল নাম্বার অ্যাক্টিভ না, তোমাদের অ্যাক্টিভ নাম্বার হচ্ছে আইডি নাম্বার। আর অবশ্যই কভার পেজে রোল নাম্বার কেউ লিখবে না, আইডি নাম্বার। কভার পেজ নতুন যে কভার পেজ নিবে তা না হলে কিন্তু অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট না, যেটা আমরা ওয়েবসাইটে দিয়েছি নতুনটা, সেটা না দিলে আমরা আসলে অ্যাকসেপ্ট করব না। এটা কর্তৃপক্ষের নির্দেশ, সময় আছে এখনো, চট করে করে মনে হয় কম্পিউটার দোকানে এগুলো গেলে করে দিবে, ওয়েবসাইট থেকে বের করে নাও এবং ফটোকপি করে রাখো। সবসময় যেহেতু করোনা টাইম, খুব বেশি দোকানে বা বাইরে যাবে না। আচ্ছা, এখন আমরা দেখি। হ্যাঁ, বলো, কি সমস্যা? সৈয়দা ইংলিশে কিভাবে লিখবা, দাঁড়াও দেখি। SYEDA, সৈয়দা। SY, হ্যাঁ, সৈয়দা। ইশরাত জানোই, ISHRAT, শারমিন হচ্ছে SHARMIN। গুড। আর রশ্মিকা দিয়ে করে অনেকে ঝামেলা করছে, আর রশ্মিকারে হবে। যেহেতু ইংলিশে লিখবে এখন আর রশ্মিকার দরকার নাই, যাই হোক, তারপর জানা উচিত যেহেতু আমাদের মাতৃভাষা, আর নাম কারো ভুল লেখা বা বলা উচিত নেই, এটা আমরা নিশ্চয়ই জানি। আচ্ছা, এখন আমাদের স্ক্রিনে কি তোমরা অ্যাসাইনমেন্টটা দেখতে পাচ্ছ? Good. আমি এখানে সবটুকু নিয়ে আসতে পারি। আমরা পর্যায়ক্রমে আসবো, হুট করে মাঝখান থেকে বললে আমাদের ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? আমরা সবটাই ইনশাল্লাহ বলবো। তবে একটা কথা কি, যে বলছো তাকে বলছি, তোমাদের ক্যামেরা কিন্তু আমি এখনো ওপেন দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে টিচার একটা গাইডলাইন দিবে, কিন্তু হুবহু টিচারের কথা শুনে হুবহু কখনোই অ্যাসাইনমেন্ট লিখবে না। সেক্ষেত্রে সরি, নাম্বার কমে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা কোন অধ্যায়ে আছে? চতুর্থ অধ্যায়, যেটা আমি কথা বলছিলাম, ভূপ্রকৃতি, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। আর আমাদের পাঠ হলো ভূমিকম্প। সো তোমরা অধ্যায়ের নাম লিখবে এইটা, পাঠের নাম লিখবা ভূমিকম্প। আমরা জানি এই অধ্যায়ের একটি অংশ হচ্ছে ভূমিকম্প, এবং ভূমিকম্প খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই জন্যই আসলে তোমাদের এখানে নিয়ে আসা হয়েছে, কারণ আমরা ভূমিকম্পের ঝুঁকিতে আছি। আশেপাশে আমি রিসেন্টলি হাইতিকে দেখলাম, প্রায় 2100 কত সামথিং, আমি ভুলে গেলাম, খবর দেখেছিলাম। খবরে হাইতিতে রিসেন্টলি ভূমিকম্প হলো 1 সপ্তাহের মধ্যে। তো এটা কিন্তু খুব দুঃখজনক, কত মানুষ, খুব একটা অর্থনৈতিক সবল না মানুষ মারা গেছে। আকাশে মানে খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। ভূমিকম্পের পরে পরে কিন্তু আরও কিছু দুর্যোগ চলে আসে, যেমন বৃষ্টি হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, সেটাও তারা ফেস করছে, ঝড় হতে পারে। তো আবার সেই কারণে অর্থনৈতিকভাবেও তারা ভেঙে পড়ছে। যাই হোক, আমাদের পর অ্যাসাইনমেন্টে কী নিয়ে সেটা আমরা একটু দেখি। সম্প্রতি সংঘটিত বিশ্বের কয়েকটি দেশের বড় ধরনের ভূমিকম্পের কারণ, উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তালিকা প্রস্তুত করো। বাংলাদেশে এ ধরনের কোনো ভূমিকম্প সংঘটিত হলে এবং বিপুল ক্ষয়ক্ষতি হলে সেক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে তোমার করণীয় সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। একটু ডিফারেন্ট, খেয়াল করে দেখো। তুমি কি বইয়ে এর উত্তর সরাসরি পাবে? তোমার কি মনে হয়, বলো? হ্যাঁ, একটুখানি বুঝিয়ে এটাই আসলে সৃজনশীলের মূল জিনিস, যে তুমি কতটুকু জেনেছো, বুঝেছো, কতটুকু অ্যাপ্লাই করতে পারছো, সেটাই আসলে জানতে চাওয়া হয় বা দেখা হয়, তোমার ক্যাপাবিলিটি কতটুকু এসছে। আমরা তো এখন জানি, আমরা এখন ডিজিটাল বাংলাদেশে আছি, আমরা প্রযুক্তি যুগে আছি, তো আমরা কিন্তু গুগল সার্চ দিয়ে অনেক তথ্য পেতে পারি। একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে বইয়ের সব তথ্য নাই, কিন্তু বেসিক জিনিসগুলো আছে, তোমাকে সেটা বেস করে তোমাকে কিছু বানাতে হবে। ধরো তোমাকে দেওয়া হলো যে তুমি নুডলস রান্না করবে, তোমাকে দেওয়া হলো ইনগ্রিডিয়েন্টস, দেওয়া হলো বেসিক ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমরা জানি নুডলস, ডিম, এই জাতীয় কিছু সবজি। তুমি এখন বিভিন্ন রকমের বানাতে পারো, তাই না? এক একজন এক এক রকমের বানাতে পারে। সো সেটাই এখানে চেষ্টা করা হচ্ছে, যে তোমার অ্যাসাইনমেন্টটা কীরকম হবে, যারটা যত বেশি কাঙ্ক্ষিত জায়গায় যাবে, তার
নাম্বার ভালো আসবে। আমরা তো জানি রুব্রিক্স আছে, তোমরা সবসময় রুব্রিক্স ফলো করবে। অনেকের প্রথম অ্যাসাইনমেন্ট আমি দেখতে গিয়ে দেখেছি, অলরেডি জমা দিয়েছি, কেউ কেউ বেশি লিখেছো, তো ভালোই পেয়েছো, ম্যাক্সিমাম ভালো পেয়েছো। তবে এই জিনিস যারা বুঝো নাই তাদের জন্য বলছি, রুব্রিক্স ফলো করা এই জন্যই প্রয়োজন, কারণ এখানে নির্দেশনা থাকে যে তোমাকে কিভাবে তুমি ভালো করবে। হ্যাঁ, তো সেখানে যদি তুমি সেই শর্তগুলি না পূরণ করো, কন্ডিশনগুলো যদি ফিল আপ না হয়, ইউ উইল নেভার গেট গুড নাম্বার। তো তোমাকে এই জন্য এটা দেখতেই হবে, ফলো করতেই হবে। আচ্ছা, এখানে পর্যায়গুলো কি, ভূমিকম্প সম্পর্কে জানবো, ভূমিকম্পের কারণগুলো কি কি, ক্ষয়ক্ষতি এবং কয়েকটি দেশের তথ্য চেয়েছে। বাংলাদেশে আসছে, বাংলাদেশে কি কথা বলেছে যে এই ধরনের কোনো ভূমিকম্প যদি হয়, যে দেশগুলোর কথা তুমি বলবে, পৃথিবীর কয়েকটি দেশের উদাহরণ তোমাকে টানতে হবে। তো সেই আল্লাহ না করুক ভূমিকম্প হলে, ক্ষতি হলে, সেই ক্ষেত্রে স্বেচ্ছাসেবক যদি তুমি থাকো, তোমার কি কাজ, তুমি কি করবে, এটা নিয়ে একটা প্রতিবেদন তোমাকে তৈরি করতে হবে। আচ্ছা, তো আমাদের শিখন ফল বা বিষয়বস্তু কি, ভূমিকম্পের ধারণা ব্যাখ্যা করতে পারবা তোমরা এটা করার পরে। ভূমিকম্পের কারণ ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্পের ফলাফল ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবে, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সহযোগিতার মনোভাব তৈরি করবে। যে এটা করার পরে, এটা জানার পরে আমরা অবশ্যই ভূমিকম্প সম্পর্কে যথেষ্ট দক্ষ হব এবং প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো। এরপর আসুন নির্দেশনা। আমি একটু সময় নিচ্ছি, কারণ স্টেপ বাই স্টেপ না গেলে তোমরা আসলে ভালো করতে পারবে না। সরি। আচ্ছা, সূচনা, যে কোনো 4টি দেশের ভূমিকম্প। দেখো এখন আমরা মোটামুটি একটা ফরম্যাট পেয়ে গেলাম, আমাদের অনেক দেশ না বলে 4টি দেশ বললেই হবে। কারণ ও উৎস উল্লেখ করবে, ওই 4টি দেশের ভূমিকম্পের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করতে হবে। ব্র্যাকেটে আবার আছে চিত্র, নেট ঘাটলে চিত্র পাওয়া যায়। তোমরা নিজেরা বাসায় প্রিন্টার না থাকলে একটু কম্পিউটারের দোকানে ভাইয়াকে নিজে না যাও কোভিডের সময়, বা তোমাদের সিনিয়রকে যদি বাসায় থাকে, সেখান থেকে ভূমিকম্পের অনেক ছবি আছে। রিসেন্টলি হাইতিতে আমরা দেখেছি, যদি পেপার বাসায় থাকে, ভালো ছবি থাকে, সেটা থেকেও দিতে পারো। বাংলাদেশে মানচিত্র অঙ্কন করে ভূমিকম্প প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে। আমরা জানি আমরা 3টা জোন এখানে আছে, কলঙ্কারী, তারপরে আছে লঘু বিপজ্জনক, এই জায়গাগুলো তোমাকে মানচিত্র আঁকতে হবে। কেউ একজন প্রশ্ন করেছে যে মানচিত্র আঁকতে হবে কি না। অবশ্যই, যেহেতু চেয়েছে, মানচিত্র না আঁকলে তুমি নাম্বার ভালো পাবে না। স্বেচ্ছাসেবক মানে ভলান্টিয়ার, তুমি কি কাজ করছো সেটা তোমাকে জানাতে হবে। সো সেই হিসেবে তুমি পাঠ্যপুস্তক, যেটা বই পড়ছি, বোর্ড কর্তৃক যেটা নির্ধারিত, ইন্টারনেট, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, সংবাদ মাধ্যম, যেটা আমরা হাইতির প্রসঙ্গে আসছি, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, তোমার পরিবারে যদি কেউ থাকে ভালো জানেন, অথবা সিনিয়র কেউ আছেন যাদের ভূগোল বই আছে, ভূগোল পড়েছেন, তাদের কাছ থেকে কিছু তথ্য নিতে পারো। রিসেন্ট খবরাখবর রাখেন, সিনিয়রদের কাছ থেকেও তথ্য নিতে পারো। প্রতিবেদনের ধাপ অনুসরণ করে 400 শব্দের মধ্যে, 400 শব্দ চেষ্টা করবে, যদিও সবটা হয়তো মানা যায় না, চেষ্টা করবে যে খুব বেশি পরিমাণে না হয়, আবার একেবারে ছোট না হয়। এটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড দিয়ে দিয়েছে এখানে। নির্দেশক, ভূমিকম্পের কারণ ও উৎস। আচ্ছা, 4টি দেশের কারণ উৎস উল্লেখ করলে 4 নাম্বার পেয়ে যাবে। ক্ষয়ক্ষতির তালিকা, 4টি দেশের তালিকা উল্লেখ করলে চিত্র সহ দিতে হবে, তাহলে তুমি 4 নাম্বার পাচ্ছ। যেমন যারা চিত্র দিবে না তারা কিন্তু নাম্বার কমিয়ে ফেলবে। সো নিশ্চয়ই ইউ গট দ্য পয়েন্ট, যে তোমার কি করতে হবে, তাই না? চিত্র দিবে না কেন, দিলেই তো নাম্বার। আচ্ছা, মানচিত্র অঙ্কন ও ভূমিকম্প প্রবণ অঞ্চল চিহ্নিত করো। মানচিত্র এঁকে যদি দেখাও, 3টি বলো যদি চিহ্নিত করো, তুমি 4 পাচ্ছ ইনশাল্লাহ। করণীয় সম্পর্কে প্রতিবেদন লেখা, নির্দেশনা অনুসারে তথ্য সমৃদ্ধ সৃজনশীল লেখা। যেটা আছে যে তুমি কি কি কাজ করবে, যদি সুন্দর করে তুমি সৃজনশীল আকারে গুছিয়ে লিখো, জাস্ট একটা লিখলাম, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তুমি নাম্বার পাচ্ছ। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি আমাদের নির্দেশনা, যেটা আমরা দেখেছি। কিনা বলো। হ্যাঁ, ভূমিকম্প তো আসলে খুব অল্প সময় হয়, 10 মিনিট 5 মিনিটে যা করবার উনি করে দিয়ে যান, তাই না? এটাই তো সমস্যা।
কোনো ভবিষ্যৎবাণীও করতে পারছি না, অল্প সময় থাকছে, বুঝার আগে তুমি দেখলে যে শেষ। ব্যাপারটা এরকম হয় না? এই যে আমি ক্লাস নিচ্ছি, হঠাৎ করে হয়তো আমি দেখলাম যে আমার চেয়ারটা নড়ছে, ফ্যানটা নড়ছে, বা পানির গ্লাসটা সামনে আছে সেটা হয়তো দুলছে। লাইক দ্যাট, যে এরকম এত অল্প সময় হয় যে তুমি লাইভ কিছু করবা সেরকম খুব পসিবল না। আফটার ভূমিকম্প, আফটার আর্থকুয়েক তোমার কিছু কাজ আছে, তখনই সাধারণত মানুষ অ্যাক্টিভ থাকে, বেশি ক্ষয়ক্ষতিগুলো কমিয়ে আনার চেষ্টা করে, মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে তোমার আসলে বর্ণনাটা শুরু হবে। আমি বুঝাতে পারছি তোমাকে? তো কার প্রশ্ন ছিল? কথা বলবে, নাম বলবে, আর ক্যামেরা। আচ্ছা, তাহলে আমরা এখন পর্যায়ক্রমে আসি, আমাদের সময় প্রায়। কোন চিত্র? ভূমিকম্পের চিত্র? মানচিত্র তো অবশ্যই হাতে, মানচিত্র অবশ্যই অবশ্যই হাতে আঁকতে। আল্লাহ এত সুন্দর করে আমাদের দুটা হাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আঁকবো না, ভূগোল পড়বো। আমি তোমাদের কোন ক্লাসে আমাকে পেয়েছিলাম আমার এক্স্যাক্টলি মনে নাই, এইটে বোধহয় পেয়েছিলে আমাকে, তারপর তো আমি ডে শিফটে কিছু। হ্যাঁ, আমি কিন্তু সবসময় বলেছি যে একটা মানচিত্রের বই থাকা বাসায় প্রয়োজন, তোমাদের মনে আছে কিনা? আমরা ভূগোল সাইড যদি অন্য ক্লাসে পেয়ে থাকো, নাইনে থাকলে অবশ্য বেশি বলতাম, কারণ নাইন থেকে আমি বলা শুরু করি যে একটা ভূগোল বই সবার থাকা উচিত, 8, 9, 10। ভূগোল বই না, সরি, মানচিত্রের বই। কারণ একটা স্টুডেন্ট আছে বাসায় কিন্তু মানচিত্র বিষয়ক কোনো বই নেই, কোনো চিত্র নেই, বা কোনো পোস্টার নেই, এটা খুবই দুঃখজনক। আমরা যখন ছোট ছিলাম পড়াশোনা করেছি, ক্লাস 5 থেকে তো চর্চা শুরু হয়ে যেত, আমরা মানচিত্র 5 থেকে শুরু করতাম। আমাদের মোটামুটি সবার বাসায় একটা মানচিত্রের বই থাকতো। হ্যাঁ, তো এটা এখনও পাবা, তোমাদের আশেপাশে অনেক লাইব্রেরি আছে, এনে রাখবা যারা জানতে চাও, ভালো করতে চাও। জানা এক জিনিস, আর রেজাল্ট ভালো করা আরেক জিনিস। যারা জানে পরবর্তীতে গিয়ে তারাই শাইন করে। শুধুমাত্র ভালো রেজাল্টের জন্য যারা দৌড়াচ্ছ, তারা কিন্তু জীবনে খুব বেশি দূর এগোতে পারবে না। আমি এটা মানে এটা সতর্ক করে দিলাম। ভূমিকম্পের জন্য মানুষ যেরকম সতর্ক করে, এরকম সতর্ক করে দিলাম। সো জানো, জানলে তুমি অবশ্যই ভালো নাম্বার পাবে। বুঝাতে পারছি? ভেরি গুড। এখন আমরা, আমাদের কি এই স্ক্রিন আর দরকার আছে, নাকি আমরা এই স্ক্রিনটা রাখতে চাই সামনে? বলো তো। সরি, আর কি রিপিট, রিপিট করা যাবে? হ্যাঁ, একজন একটু বলো, একটু হয়েছে একজন। আচ্ছা, পাঠ অধ্যায় অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি জলবায়ু। আচ্ছা, জলবায়ু পাঠ তো বললা, এখন শিরোনাম। শিরোনাম হচ্ছে, যেহেতু আমি একটু পড়ে নেই, সম্প্রতি সংঘটিত বিশ্বের কয়েকটি দেশের বড় ধরনের ভূমিকম্পের কারণ, উৎস। আচ্ছা, বাংলাদেশের ভূমিকম্প অ্যান্ড হলো স্বেচ্ছাসেবক হিসেবে। আচ্ছা, তুমি হেডিং দিতে পারো ভূমিকম্প। হুম, ভূমিকম্প হ্যাঁ, সেটা করতে পারো। ভূমিকম্পের কারণ, ক্ষয়ক্ষতি। উপায় নাই, আমাদের অনেক কিছু আছে এখানে, উপায় নেই। হ্যাঁ, লিখে নাও ভালো, লিখে নাও ভালো। তাহলে আমরা শিরোনামটা মোটামুটি কভার পেজে এখন চাচ্ছি লিখে দিও, ছোট ছোট করে লিখে দিও, যদি জায়গা না হয় সংক্ষিপ্ত করে ফেলবে। তুমি এখানে যদি না না হয় পুরোটা, তাহলে লিখবে ভূমিকম্প সম্পর্কে প্রতিবেদন, বাস হয়ে গেল, তাই না? ও জায়গা তো ওখানে কভার পেজে এত লেখা জায়গা থাকবে না। প্রতিবেদন কভার পেজে দিয়ে দাও, আর ভিতরে যেটা লিখবে সেটা ডিটেল লিখবে। ভূমিকম্পের কারণ, উৎস, তার ক্ষয়ক্ষতি, আহ, পরিমাণ করে স্বেচ্ছাসেবক হিসেবে একটি প্রতিবেদন, আমার প্রতিবেদন। শিরোনামটা লেখা ভালো ভিতরে। স্টার্ট করছো তুমি কি নিয়ে স্টার্ট করছো? শিরোনাম
কভার পেজ আচ্ছা, কভার পেজে টিচাররা তো কভার পেজ দেখে আর কাজ শুরু করবেন না, যিনি দেখবেন উনি ভিতরে কি লেখা আছেন। কভার পেজটা হচ্ছে ফর্মালিটি, ফর্মালিটি, বুঝাতে পেরেছি? কিন্তু ভিতরে অথর দিবে, পাঠ দিবে, শিরোনাম দিবে, দিয়ে তারপরে শুরু করবে। ক্লিয়ার? একটু পর্যন্ত সবার আচ্ছা, নিজেরা 1 মিনিটের মধ্যে এটা শেষ করো, তারপরে আমরা শুরু করব। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। হ্যাঁ, এটা হয়েছে। আর কোনো প্রশ্ন আছে তোমাদের? আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শুরু করি কিভাবে কিভাবে। হ্যাঁ, যেহেতু প্রতিবেদন চেয়েছে। ওইভাবে আমার মনে হয় দরকার নাই এখানে, কারণ এটা বলেছে লাস্টে তো হচ্ছে তোমার করণীয় সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করো। তো এখানে কিন্তু প্রথমেই ওইভাবে বলা আমার মনে হয় প্রতিবেদন ওইভাবে দরকার নাই। তাও আমি 12টার সময় তো আমি 12টায় আবার ক্লাস শুরু করছি না, তখন আমি আবার একটু ভালো মতো দেখে আমি তোমাদের জানাবো। আমার মনে হচ্ছে যে ক্লাসের টুকু যদি শিক্ষা দিতে পারি প্রথম থেকে, আর একটু দেওয়ার দরকার নেই। তারপর আমি কনফার্ম হয়ে তখন একটু দেখবো, একটু বুঝবো যে এটা না করলে হয় কি না, বা করা উচিত কি না। কারণ প্রতিবেদনের নিয়ম আছে, আমরা নিশ্চয়ই জানি। প্রথমে আমরা অ্যাড্রেস করি প্রতিবেদনের, কাকে লিখছি, কখন লিখছি সেটা বলার দরকার নেই, কাকে লিখছি, অ্যাড্রেস কাকে, কার মাধ্যমে কোথায় যাচ্ছে, বরাবর দিই, তাই না? বরাবর এখানে আমরা যেহেতু স্কুল আছে, প্রধান শিক্ষক, তারপর স্কুলের নাম দিবে, সেক্ষেত্রে শিরোনাম না দিয়ে বিষয় দিতে হবে। বিষয় দিয়ে তারপর তোমাকে শুরু করতে হবে। তো এটা একটুখানি আমি ভেবে নেই, এই মুহূর্তে আমি বলছি না, কারণ একটু ভাবার বিষয় আছে। কারণ তোমাদের আমি চাচ্ছি তোমরা অ্যাসাইনমেন্টে ভালো করো, সবাই অতি উত্তম পাও। সো একটু ভেবে নিয়েই তোমাদের আমি জানাবো, ওকে? আচ্ছা, অ্যাবাউটে আমি ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ ব্যাক করবো। ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে, সো আশা করি তোমরা ক্যামেরা ওপেন রাখবে। আচ্ছা, এখন যেটুকু আমরা বলছিলাম, আমরা অধ্যায় পাঠ শিরোনাম ক্লিয়ার হয়ে গেলাম, কভার পেজে কি লিখতে হবে সেটাও আমরা ক্লিয়ার হলাম, প্রতিবেদন তৈরি করতে হবে কি না সেটুকু, কতটুকু, যে নিশ্চয়ই নিচেটুকু দিতে হবে কি না, কি প্রথম থেকে শুরু করতে হবে, সেটা আমি তোমাদের কিছুক্ষণ পরে জানাচ্ছি, একটু ভেবে নিয়ে জানাচ্ছি। এখন আমরা আসি যে আমরা কি স্টেপ দিয়ে শুরু করব। আগে আমরা সূচনায় যদি যাই, তাহলে সেখানে আমরা কি বলবো, একটু নিজেরা বলো তো দেখি। আমরা সূচনায় যদি আমরা যাই, তাহলে আমরা চার, না সরি, ভূমিকম্প সম্পর্কে আগে একটু বলবো, তাই না? ভূমিকম্প কি, সেই সম্পর্কে আমাদের ক্লিয়ার করতে। ভূমিকম্প তো আমরা জানি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে দুর্যোগ। সেটা কি দুর্যোগ? প্রাকৃতিক দুর্যোগ। তোমাদের হ্যাঁ, আচ্ছা, ভূমিকম্প সম্পর্কে সেখান থেকে তুমি তথ্য নিয়ে বলবে, ভূমিকম্প সম্পর্কে সুন্দর একটা সংজ্ঞা দিবে, ধারণা দিবে। আচ্ছা, তারপরে বলেছে যে ভূমিকম্পের, সরি, যে কোনো চারটি দেশের ভূমিকম্পের কাম্য। হুম, এখন ভূমিকম্প সম্পর্কে যখন বলবে, তখন তুমি বলতে পারো, কিছু তথ্য দিতে পারো যে আম, এই যে আমাদের বইয়ে আছে, 4,000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলা পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। এরকম যদি কোনো তথ্য পাও, ইন্টারনেট ঘেটেও তুমি দিতে পারো, তথ্য থাকলে তুমি তথ্য দিতে পারো, কোনো সমস্যা নেই। আর সবটা যে বইয়ে থাকবে তাও না, তবে সেটা অথেন্টিক হতে হবে, আন্দাজে দিলে হবে না, তথ্য থাকতে হবে কোথা থেকে তুমি পেয়েছো। আচ্ছা, তো ভূমিকম্প কি ধরনের দুর্যোগ সেটা তুমি বলে তারপরে শুরু করলে। আর বইয়ে তোমাদের ভূমিকম্পের ধারণায় ভালো একটা আইডিয়া দেওয়া আছে, 67 পেজে, সেখান থেকে তুমি ধারণা নিয়ে লিখবে। এটা সূচনায় চলে গেল। আচ্ছা, এখন হলো তুমি প্রশ্ন করতে পারো, ম্যাডাম কেন্দ্র, তারপর উপকেন্দ্র কথা বলবো কি? বলতে পারো, কোনো সমস্যা নেই, বলতে পারো, তো খুব বেশি বড় করবে না। আচ্ছা,
চারটি দেশের ভূমিকম্পের কারণ উৎস উল্লেখ করবে। এখন ভূমিকম্পের কারণ দ্বারা একটুখানি এখানে আমরা যদি একটু রুব্রিক্স দেখি, চারটি দেশের কারণ ও উৎস উল্লেখ করবে। ভূমিকম্পের কারণ, আচ্ছা, ভূমিকম্প সম্পর্কে বলে তোমরা এখন সেকেন্ড স্টেপে যেটা যাবা, ভূমিকম্পের কারণগুলো একটু উল্লেখ করবে। ভূমিকম্পের কিছু কারণ আছে না, যে শিলাচ্যুতি, তারপরে তোমার তাপ বিকিরণ, তোমাদের বইয়ে 68 পেজে এটা পাবা। তারপরে প্লেটের স্থান, যেটা টেকটনিক প্লেটের যে সংঘর্ষ, তাই না, অনেকগুলো কারণ কিন্তু আছে। ভূ আলোড়ন, এরকম দেখবে অনেকগুলো কারণ আছে, যে শিলাতে ভাঁজ বা ফাটল সৃষ্টি হলে বা শিলাচ্যুতি ঘটলে এই কারণ পয়েন্ট কয়েকটা তোমরা দিবে। সেগুলো পাশাপাশি না লিখে আমরা কিভাবে লিখবো বলো তো, উপর থেকে নিচে নাকি কিভাবে লিখবো বলো? আমার শেয়ারটা এখন বাদ দিই, স্ক্রিন শেয়ার মোটামুটি আমরা দেখেছি। আমরা এখন একটুখানি স্ক্রিনে আসি। তোমরা অবশ্যই ক্যামেরা ওপেন করো, বারবার এই কথা আমি বলছি, ক্যামেরা ওপেন করো। তাহলে ভূমিকম্পের কারণ সম্পর্কে বললে, আর তোমাদের বই আমি একটু বলেও দিলাম যে কারণ সম্পর্কে আছে উপরে নিচ থেকে নিচ এভাবে 4-5টা পয়েন্ট হতে হবে। এখানে খুব ডিটেল বলার দরকার নেই, জাস্ট পয়েন্টগুলো উল্লেখ করলে। তারপরে আছে তোমার চারটি দেশের ভূমিকম্পের কারণ। তো চারটি দেশ তুমি একটু বেছে নাও যে কোন কোন দেশগুলো মনে হচ্ছে। এটা তুমি নেট ঘাটো। আমার কাছে মনে হচ্ছে জাপানে খুব বেশি ভূমিকম্প হয়, সে দেশের নাম তুমি রাখো। একদম রিং অফ ফায়ারে যেহেতু তারা অবস্থিত, খুব বেশি সেখানে আমি খুব ক্ষয়ক্ষতি হয় জাপানে। আমরা যে দেখেছি 2015 সালে সম্ভবত, হ্যাঁ, রিং অফ ফায়ারে চলে হওয়ার কারণে ভীষণ রকমের ভূমিকম্প, শক্তিশালী পারমাণবিক চুল্লি বিস্ফোরণ ঘটেছিল, অনেক ক্ষয়ক্ষতি তখন হয়েছিল। জাপানের নাম বলতে পারো, নেপালে হয়েছে। সালটা আমি হ্যাঁ, নেট দেখে একটু সালটা জেনে নিও। নেপালে হয়েছে 2015 সালে, সরি, নেপালে। জাপানে, হ্যাঁ, জাপানে কবে হয়েছে আমি এক্স্যাক্টলি সালটা মনে পড়ছে না। তো দুইটা দেশ আমরা পেয়ে গেলাম। ভেরি গুড, তাহলে আমরা এটা জানলাম, জাপান সম্পর্কে একটু জানলাম। আর আরেকটা দেশ বাছাই করতে পারো, রিসেন্টলি আমরা হাইতিকে দেখলাম, তারপরে তুরস্কেও মাঝে মাঝে হয়। তো তোমরা এরকম দেখে, ইন্দোনেশিয়াতে হয়, চিলিতে হয়, ইন্দোনেশিয়াও সম্ভবত যে আমরা জানি যে পৃথিবীর যে বলয়গুলি আছে, আন্তর্জাতিক যে বলয়গুলো আছে, সেখানে সম্ভবত তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বোধহয় অবস্থিত, এই জন্য সেখানেও কিন্তু বা ভূমধ্যসাগরীয় অঞ্চলে হয়তো, এই জন্য সেখানেও কিন্তু প্রায় ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়া আসলেই খুব দুর্যোগ প্রবণ এলাকা, হ্যাঁ, খুব তাদের খুব স্ট্রাগল করতে হচ্ছে এগুলো নিয়ে। তো চারটি দেশ তো আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন আসতে পারে যে ভূমিকম্পের কারণ উৎস সরি, তার তালিকা প্রস্তুত করতে বলেছে। তালিকা প্রস্তুত করতে গেলে তোমাকে কি করতে হবে, এটা ছকের মতো করে আমার মনে দিলে ভালো হয়। তুমি একদিকে, আমরা যেমন রুটিন করি না, একদিকে দেশের নামগুলো লেখো, ধরো জাপান, দেন তোমরা বললে নেপাল, দেন ইন্দোনেশিয়া হতে পারে, হাইতি হতে পারে, রিসেন্টলি আমরা যেটা দেখেছি, যেহেতু রিসেন্ট সেটা বলতে পারো। তারপর কারণগুলো নেটে সার্চ দিলে পাবে। সবটা কারণ আমি বলতে এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা সম্ভব না, কারণ নিজেরা একটু খাটাখাটি করতে হবে। কিছু কিছু হয়তো আমি বলে দিব। পাশে হলো তুমি কি ক্ষয়ক্ষতি হলো, এরকম 3টা ঘর করে করে আমার মনে বললে দিলে ভালো হয়। এই চারটি দেশের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তালিকাটা তোমার কাছে চেয়েছে। তুমি আগে দেশের নাম লিখো, কারণ কি কারণে সেখানে ভূমিকম্প হয়েছে সেটা লিখো, দেন থার্ড ঘরে গিয়ে লিখো ক্ষয়ক্ষতির পরিমাণ সরি। তো তুমি সেটা তালিকাটা প্রস্তুত করলে আমাদের ঘর না করলে ঘর করলে সুবিধা কি, তালিকা চেয়েছে যেহেতু ঘর করে দিলে ভালো হয়। অথবা তুমি জাপান লিখে পাশাপাশি লিখো জাপান, হ্যাঁ, দেশের নাম জাপান, কারণ কি সেখানে, দেন পাশে লিখলে তোমার ক্ষয়ক্ষতির পরিমাণ। সেখানে হয়তো তুমি কি করলে না, তালিকা করলে না, কিন্তু তালিকা করলে ভালো দেখা, দুইভাবেই করতে পারো, অসুবিধা নাই। আচ্ছা, আনিসা জাহান আমাদের ক্লাসের 10-এর না হতে পারে, কারণ এরপরে পরে আমার 6-এ ক্লাস, তো 6 অলরেডি, হ্যাঁ, আচ্ছা,
যাই হোক, সময় সময় শেষ সময় শেষ হয়ে যাচ্ছে, 6 অলরেডি অফ হচ্ছে। কি নাম বলো তোমার? ইরশাদ জাহান খান প্রভা দিয়েছে। তাহলে আমরা অলরেডি 4টি দেশের তালিকা মোটামুটি চলে আসছে। আমার এখানে চিত্র দিতে হবে, চিত্র তুমি পেপারে পাবে অথবা তোমাকে কোনো দোকানে গিয়ে ইন্টারনেটে যেখানে আছে সার্ভিস দেয় সেখান থেকে চিত্র নিয়ে নিতে হবে। এবং 6-এর বাচ্চাও দেখি চিত্র পেয়ে যায়, সো এটা খুব বেশি কঠিন হবে না। চেষ্টা প্রিন্ট করে কিনে আপনাকে লাগিয়ে দিবে। আচ্ছা, আজকে এখন এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ ব্যাক করবো 12টা, সোয়া 12টায়, তাই না? ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।